আম্মা, তুমি আমার মায়ের নামের জায়গায় তোমার নাম না বলে নুরুন্নাহান বললে কেন? প্রশ্ন শুনে খোদেজার গলা শুকিয়ে এলো। চেহারাটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে উঠল। শাহেদ আর রুনার ছেলে তামিমের বয়স 2.5 বছর, প্রচণ্ড চঞ্চল, তাকে সামলানো ভারী মুশকিল। রুনার একা একা কষ্ট হয়। শাহেদ থাকে সারাদিন অফিসে। এদিকে রুনারও এবার মাস্টার্স চলছে। বাচ্চা হওয়ায় মাঝে 2 বছর গ্যাপ নিয়েছিল। শহরে আত্মীয় স্বজনও কেউ নেই যে বাচ্চাকে প্রয়োজনে কারো কাছে রেখে যেতে পারবে। তাই সব দিক বিবেচনা নিয়েই তারা ছেলের জন্য একজন আয়া রেখেছেন। মহিলার বয়স ভালোই, কর্মজীবনে নার্স ছিলেন। এখন রিটায়ার্ডের পর ভালো স্যালারি যাচাই বাচ্চাদের দেখাশোনার কাজ নিয়েছেন। তার নাম ফাতেমা। রুনার খুব সুবিধা হয়েছে তাকে রেখে। আজ রুনা একটু বিশেষ কাজে বাইরে বেরিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার আদরের ছেলেটা সোফার উপর বসে বসে খেলছে। রুনা গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। রুনা ফিরে আসায় ফাতেমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চাকে মায়ের কাছে রেখে বাথরুমে গেল। শাহেদ আবার ফোন করেছিল কিনা দেখার জন্য। রুনা ফোন বের করতেই তার উপর হামলে পড়ল তার ছেলে। রুনা স্মিথ হেসে ফোন থেকে ছেলেরই কিছু মজার ভিডিও ছেড়ে দিয়ে তার হাতে দিল। কিছুক্ষণ বাদে ফিরে এলো বাচ্চাটির পাশে বসলো ফাতেমা। এসে ফোন পেয়ে এলোপাথারি কিছু টিপাটিপি করে ফোনটা রেখে আবারও খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তামিম। সোফার উপর পড়ে থাকা ফোনের স্ক্রিনের উপর একটা ছবি দৃশ্যমান হয়েছিল। সেটা দেখে ফাতিমা বলল, বাহ, মেয়েটা তো ভারী সুন্দর। এটা কার বিয়ের ছবি রুনা? বয়সে ছোট হওয়ায় ফাতিমায় রুনাকে নাম ধরেই ডাকে। এতে করে রুনারও কোনো আপত্তি না থাকায় সে কিছুই বলে না। ফাতিমার প্রশ্নে রুনা বলল, আমার ভাসুরের মেয়ে, ওরই বিয়ের ছবি। আরও আছে দেখুন। ফাতেমা ফোনটা হাতে তুলে নেয়। আঙুল দিয়ে স্লাইড করে একটার পর একটা ছবি দেখতে থাকে। সবগুলোই ছিল ধারার বিয়ের ছবি। কিছু ছিল এ বাড়িতে থাকাকালীন, আর কিছু ছিল শ্বশুরবাড়িতে প্রথম যাওয়ার পর নিয়মরীতি পালনের ছবি। ছবি দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে ফাতিমার দৃষ্টি আটকে যায়। ভুরুকুটি করে সে বেশ খানিকক্ষণ গম্ভীরভাবে কিছু একটা নিয়ে ভাবতে থাকে। হঠাৎ কিছু অনুধাবন করতে পেরে তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে ওঠে। ফোনটা রুনার দিকে ফিরিয়ে ফাতেমা স্বস্ফুর্ত হয়ে বলে, তোমার ভাসুরের মেয়ের পাশে এই মহিলাটি তোমাদের কি হয় রুনা? শাহেদের থেকেই রুনা জানতে পেরেছিল ইনি ধারার শাশুড়ি হন। শাহেদও প্রথম বাড়িতে গিয়ে ধারার থেকে ছবি দেখেই চিনেছিলেন। সেই কথাটাই রুনা ফাতেমাকে বলার আগেই সে অনবরত কথার সুরে বলে যেতে থাকেন, তাকে তো আমি চিনি, অনেক আগের কথা, সম্ভবত আরও 26-27 বছর আগে আমাদের দেখা হয়েছিল। আমি তখন সরকারি হাসপাতালের নার্স ছিলাম। তার নামটাও যেন কি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, খোদেজা। সেই অনেক বছর আগে খোদেজা যা করেছিল তারপরও কি আর ওকে না চিনে পারি? রুনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলো, কি করেছেন উনি? ফাতিমা একটু থামলেন। ফিরে গেল সেই 26 বছর আগের ঘটনায়, যেই ঘটনা এতদিন শুধু গুটি কয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খোদেজা আর নুরুন্নাহার ছিল বাল্যকালের সখী। তাদের বেড়ে ওঠে একসাথেই। বড় হতেই নুরুন্নাহারের সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের এক যুবকের সাথে। কিশোরী বয়সে আবেগের বশবর্তী হয়ে নুরুন্নাহার একটা ভুল করে বসে। নিজের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সেই ছেলেকে। শুধুমাত্র একজনের উপর ভরসা রেখে পাড়ি জমায় অচেনা যান্ত্রিক শহর ঢাকায়। মেয়ে পালিয়ে যাবার মতো কলঙ্ক নুরুন্নাহারের বাবা মায়ের গায়ে লাগতেই পুরো গ্রাম তাদেরকে দেখে ছিছি করে। মূলত এই ভয়েই এরপর খোদেজার বাবা মা খোদেজার জন্য যত দ্রুত সম্ভব সম্বন্ধ দেখে খোদেজার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছু বছর খুব ভালোই কাটছিল খোদেজার। এরপর তার স্বামীর এক বড় অসুখ দেখা দেয়। আস্তে আস্তে অবস্থা খারাপের দিকে গেল। বেশ কিছু জমি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ সম্বল করে খোদেজা একা একাই স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে বাসা ভাড়া নেয়। সেখানে থেকে তার স্বামীও টুকটাক কাজ করতে থাকে। ভাগ্য খোদেজা সুপ্রসন্ন ছিল না। কিছু মাস সুস্থ থাকার পর তার স্বামীর অবস্থা আরও খারাপ হতে থাকে। একদিন হাসপাতালে মৃত্যু নামক ভয়াবহ থাবা তার স্বামীকে কেড়ে নিলে খোদেজা একা হয়ে যায়। নিরুপায় হয়ে কিছু প্রতিবেশীর সাহায্য নিয়ে সেখানেই দাফনের কাজ সমাধান করে খোদেজাকে। স্বামীর মৃত্যুর পর খোদেজা এক প্রকার ভেঙে পড়ে। তারপরে একদিন হাসপাতালের কেবিন থেকে তার স্বামী কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে খোদেজার হঠাৎ দেখা হয় নুরুন্নাহারের সাথে।
হাসপাতালের করিডোরে 9 মাসের ভরা পেট নিয়ে নুরুন্নাহানকে পড়ে থাকতে দেখে নুরুন্নাহানের অবস্থা খোদেজা আঁতকে ওঠে। তার চাইতেও বেশি শঙ্কিত হয় নুরুন্নাহারের কাহিনী শুনে। পালিয়ে বিয়ে করে ঢাকায় কিছুদিন সংসার করার পরে নুরুন্নাহানের স্বামী তাকে একটা বস্তির মতো জায়গা নিয়ে কোনো এক আত্মীয়ের বাসায় তাকে একা কিছুদিন রাখার কথা বলে নুরুন্নাহানকে একা ফেলে চলে যায়। কিছুদিন যাওয়ার পরে নুরুন্নাহার বুঝতে পারে কত বড় প্রতারকের খপ্পরে পড়েছে সে। এটা তার স্বামীর কোনো আত্মীয়ের বাড়ি নয়, দেহ ব্যবসার কারখানা। নিজের মন ভরে যাওয়ার পর কিছু টাকার বিনিময় যেখানে তাকে বিক্রি করে গেছে তার ভালোবাসার মানুষটি। সবটা উপলব্ধি করতে পেরে কান্নায় ভেঙে পড়ে নুরুন্নাহার। সকলের পায়ে ধরে কাকুতি মিনতি করে তাকে ছেড়ে দেবার জন্য। সেখান থেকে পালানোর অনেক অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ততদিনে তার নামের সাথে পতিতের শব্দ যোগ হয়ে যায়। নুরুন্নাহার থেকে নাম হয়ে যায় কমলা। ভাগ্য নির্মম পরিহাসে জীবনই এরপর মেনে নিতে হয় নুরুন্নাহারকে। তারপর একদিন হঠাৎ তার মধ্যে আরেকটা অস্তিত্ব আসে, যার সঠিক পিতৃপরিচয় নুরুন্নাহারের অজানা। এরপরে সবটাই তো খোদেজার সামনে। নুরুন্নাহারের মুখ থেকে সবটা শুনে খোদেজার চোখ থেকে দরদর করে পানি ঝরতে থাকে। এত কিছু হয়ে গেল নুরুন্নাহারের সাথে। খোদেজা তো জন্মের পর থেকেই শ্যামলা, কিন্তু নুরুন্নাহারের গায়ের রং ছিল ফর্সা। হাসলে তার বাম গালে কত সুন্দর টোল পড়ত, তাকিয়েই থাকতে মন চাইতো। আর আজ সে নুরুন্নাহারের কী অবস্থা! জীর্ণ রোগা শরীর, কালো হয়ে গেছে যেন একদম, দেখে চেনাই যায় না। নুরুন্নাহার খোদেজার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি যেই ভুল করেছিলাম তার শাস্তি আমি পাইয়া গেছি খোদেজা। আমি জানি না আমার পোলা হইব নাকি মাইয়া। আমি শুধু চাই আমার সন্তান ভালো থাকুক, ওই নোংরা জায়গায় আর না যাক, একটা স্বাভাবিক জীবন পাক। ওই জায়গা থেকে আমি যে কেমনে হাসপাতালে আইছি তা আমিই জানি। ওইখানে থাকলে আমার বাচ্চাটা বাঁচত না রে। এরপরে নুরুন্নাহারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। তার ডেলিভারি ফাতেমা নামের একটি নার্স করে। বাচ্চা সুস্থ জন্ম নিলেও নুরুন্নাহার মারা যায়। ডাক্তার বা নার্স কেউই প্রথমে নুরুন্নাহারের আসল পরিচয় না জানলেও তার মৃত্যুর পরে কথাটি কিভাবে যেন ছড়িয়ে যায়। মা তো মরে গেছে, এখন এই পতিতার ছেলেকে নিয়ে ডাক্তাররা কী করবে, তার চিন্তায় পড়ে যায়। মায়ের মৃত শরীরটার পাশে হাত পা নাড়িয়ে চোখ পিটপিট করে এদিক ওদিক দেখছিল বাচ্চাটি। খোদেজার কেমন যেন মায়া লাগলো বাচ্চাটির জন্য। আচ্ছা, বাচ্চাটি তো বাকি বাচ্চাদের মতোই নিষ্পাপ। তার গায়ে কি লেখা আছে তার জন্ম ইতিহাস? খোদেজা আলতো করে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটি তার স্বচ্ছ ফেল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে খোদেজার দিকে। হঠাৎ এক হাত দিয়ে খোদেজার শাড়ির আঁচল শক্ত করে পেঁচিয়ে ধরে। খোদেজার তখন আচমকা কী যেন হয়। স্বামীহীন নিঃসঙ্গ জীবনে সে হঠাৎ করে বেঁচে থাকার টান অনুভব করে। তার মাতৃত্ব জাগ্রত হয়। সে ঠিক করেই বাচ্চাকে সে মানুষ করবে। তার পরিচয়। সেখানে উপস্থিত এক বড় ডাক্তার আর নার্সরা অবাক হয়ে যায় খোদেজার কথায়। একটা পতিতার ছেলেকে নিতে চায়। খোদেজার উদার মনের পরিচয় বড় ডাক্তারকে মুগ্ধ করে। শিক্ষিত হয়েও এমন জন্ম পরিচয়ের মতো এ ধরনের সেন্সিটিভ ব্যাপার সমাজের মানুষের কাছে কতটা প্রভাব ফেলে তা সে ভালো করেই জানে। আর সেদিকে খোদেজা গ্রামের মেয়ে হয়েও যেভাবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হয়ে বাচ্চাটিকে আপন করে নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। বড় ডাক্তার খোদেজার অনেক প্রশংসা করলেন, আর ছেলের নামটাও তিনিই রেখে দিলেন। এই ছেলে একদিন নিজের কর্ম দিয়ে নিজের জন্মের কালো ইতিহাসকে পৃথিবীর কাছে উপেক্ষিত করে তুলবে এই আশায় নাম রাখলেন শুদ্ধ। ফাতেমা এক বুক শ্বাস নিয়ে হাসপাতালে খোদেজা সেদিনের কাজের কথাটা খুলে বলল। সবটা শুনে রুনার মুখ হতভম্ব হয়ে গেল। সে তৎক্ষণাৎ প্রশ্ন করল, ওনার কি আর কোনো ছেলে আছে? ফাতেমা বলল, না, তার স্বামী যখন মারা গিয়েছে তখন তো সে খালিই ছিল। এখন যদি আবারও বিয়ে না করে থাকে তবে সেই পালক ছেলে ছাড়া তো আর কোনো ছেলে আছে বলে মনে হয় না। রুনার যা বোঝার সে বুঝে যায়। এরপর শাহেদ অফিস থেকে ফিরে এলে তাকেও সবটা খুলে বলে। সবটা শুনে শাহেদের মাথার রগে রগে দপদপ করতে থাকে। শেষমেশ একটা পতিতার ছেলে হলো তালুকদার বাড়ির জামাই। ঘৃণায় তার গা গুলিয়ে ওঠে। সে তৎক্ষণাৎ আবার অফিসে ফিরে যায় ছুটির আবেদন নিয়ে। ছুটি মঞ্জুর হয়, তবে 5-6 দিন পর। এমন একটা ব্যাপার, ফোনেও সব খুলে বলা যাবে না। সে চাতকের মতো অপেক্ষা করতে থাকে কবে এই মাঝের দিনগুলো পার হবে। এই বিয়ে তার আগের থেকেই পছন্দ ছিল না, তার উপর এত বড় ধোঁকা। এবার সে আর একটা হেনস্থা করেই ছাড়বে। খোদেজার মুখে সব সত্যিটা শোনার পর থেকেই শুদ্ধ স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণের জন্য সব কিছুই যেন থমকে যায় তার কাছে। সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। তার সমস্ত পৃথিবীটাই আজ যেন মিথ্যা হয়ে গেল।
খোদেজাও নিশ্চুপ হয়ে আছে। সবটা শোনার পর শুদ্ধর প্রতিক্রিয়া দেখার জন্য বারবার আর চোখে দেখছে শুদ্ধকে। খোদেজা কখনোই চায়নি এই সত্যটা শুদ্ধর সামনে আসুক। গ্রামবাসীও কেউ কিছু জানে না। খোদেজা যখন ছোট্ট শুদ্ধকে নিয়ে গ্রামে ফিরে এসেছিল, তখন সবাই শুদ্ধকে তার নিজের ছেলে বলেই বিশ্বাস করে নিয়েছিল। এতদিন কেউ কিছু জানেনি, সামনেও কাউকে জানাতে চাননি। কিন্তু শুদ্ধর মতো বিচক্ষণ ছেলের সামনে মিথ্যে বলাটাও মুশকিল, যেখানে শুদ্ধ কিছু আঁচ করতে পেরেছে। তাই খোদেজাকে আজ সব সত্যিটা বলতেই হলো। শুদ্ধ তার ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে ভেতরে চলে গেল। সত্য বড়ই কঠিন, তবে শুদ্ধ শক্ত ছেলে। ভেতরের অবস্থা যাই হোক, বাইরে থেকে নিজেকে সামনে নিল সে। নিজের কাজে এর কোনো প্রভাব পড়তে দিল না। শুধু আগের চাইতে আরও বেশি নিশ্চুপ হয়ে পড়ল। শুদ্ধ আর এ নিয়ে কোনো কথাই বলল না। খোদে যাওয়ার কিছুই তুলল না, শুধু ভেতরে ভেতরে ছেলের জন্য কষ্ট পেতে লাগলো। 2 দিন বাদে ধারা ফিরে এলো। সেদিন সেই মুহূর্তেই ধারা রূপনগর চলে আসতে চাইলেও মেয়েকে পাঠাতে আসমার 2 দিন লেগে যায়। ফিরে এসে শুদ্ধর এমন চেহারা দেখে ধারার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ধারার জন্য কষ্ট শুদ্ধর মধ্যে আগে থেকেই ছিল। নিজেকে নিয়ে সত্যটা জানতে পেরে তথাপি সেই যন্ত্রণা আরও বেশি বৃদ্ধি পেল। নতুন যন্ত্রণার প্রবণতা এত বেশি ছিল যে পূর্ণ আঘাত তার কাছে হয়ে উঠল গৌণ। আর এদিকে ধারা ভেবে নিল এই সবটাই বুঝি ধারার জন্যই। তার জন্যই আজ শুদ্ধর এমন বেহাল দশা। তার মুখে হাসি নেই, কথা নেই, কোনো আনন্দ নেই। শুদ্ধ তার সাথে কথা বলে না। এই যন্ত্রণা ধারাকে কুরে কুরে খেতে লাগলো। শুধুমাত্র একটি মানুষের নীরবতা ধারার মনে হলো পুরো পৃথিবীটাই বুঝি শব্দহীন হয়ে গেছে। এই শব্দহীন পৃথিবীর নিস্তব্ধতা ধারাকে আঘাত দেয়। মনে মেঘ জমায়, প্রতি রাতে বৃষ্টি নামায়। এখন শুধু মনে হয় পুরো পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, যত মূল্যই শোধ করতে হয় হোক, শুধু এই মানুষটা একটু কথা বলুক, টোল পড়া হাসি দিয়ে আরেকবার মুগ্ধ করুক। আরও একবার তার সেই ভাইরাল স্পষ্ট গলায় ধারা বলে ডেকে ওঠে। কিন্তু তার হয় না। ধারা সারাদিন শুদ্ধর পিছে পিছে ঘুরে, সুযোগ খুঁজে কথা বলার, কিন্তু আগের মতো তার হয় না। একদিন রাতে ধারা একা সব রান্না করলো। খাবার বেড়ে দিতে বসে পড়ল খোদেজার পাশে। শুদ্ধ তখনই বাড়ি ফিরে আসায় খোদেজা তাকেও বসতে বলল। শুদ্ধর মন তখন ভালো ছিল না। খেতে ইচ্ছে করছে না বলে সে না করে আবার বাইরে চলে গেল। ধারা ভেবে নিল শুদ্ধ বুঝি তাকে এখন এতটাই ঘৃণা করে যে সে রান্না করেছে বলে সে খাবার পর্যন্ত খেতে চায় না। ধারাও আর সে রাতে খেলো না। খোদেজার সামনে কোনো মতে ঠোঁট চেপে কান্না আটকিয়ে খাবার ফেলে ছুটে উপরের রুমে চলে এলো। বিছানায় ঝাঁপিয়ে পড়ে বালিশে মুখ লুকিয়ে ভেঙে পড়ল অঝরে কান্নায়। মাঝরাতে পায়ে কারো হাতের স্পর্শ পেতেই খোদেজার ঘুম ভেঙে যায়। চমকে উঠে বসতেই দেখে শুদ্ধ তার পা টিপে দিচ্ছে। খোদেজা বারণ করে পা সরিয়ে নিতে নিতে বলে, আরে আরে, কি করছিস? শুদ্ধ পা সরাতে দেয় না, জোর করে নিজের কাছে রেখে পা টিপে দিতে থাকে। খোদেজা অপলক শুদ্ধর দিকে তাকিয়ে থাকে। মলিন মুখে বলে, মাহতাব, আমাকে মাফ করে দিস বাবা। শুদ্ধ ঝট করে খোদেজার দিকে তাকায়। করুণ গলায় অস্ফুট স্বরে বলে ওঠে, আম্মা, তুমি আমার কাছে মাপ চাইছো আম্মা? তুমি তো আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছ। তুমি আমার জন্য যা যা করেছ, তুমি এত ভালো কেন আম্মা? শুদ্ধর চোখে পানি জমতে থাকে। শুদ্ধর মুখে আম্মা ডাক শুনে খোদেজার মন ভরে যায়। ঠিক এই ভয়টাই সে এতদিন পাচ্ছিল। খোদেজা ভেবেছিল শুদ্ধ যদি জানতে পারে খোদেজা তার আসল মা না, তাহলে হয়তো আর আগের মতো ভালোবাসবে না। খোদেজার মনের ভাব বুঝতে পেরে শুদ্ধ বলতে থাকে, আমি কিন্তু তোমাকে এর জন্য কৃতজ্ঞতার সাথে কথা বলতে পারবো না, কারণ কৃতজ্ঞতা তো বলা হয় বাইরের মানুষকে। তুমি তো আমার নিজের মা। মাকে কি কেউ ধন্যবাদ বলে বলো? সত্য যাই হোক, আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি জন্মের পর থেকে তোমাকেই আমার মা বলে জেনে আসছি। তুমি আগে যেমন আমার আম্মা ছিলা, তেমন সবসময় আমার আম্মা থাকবা। আমি আর কিচ্ছু জানি না, আমি আর কিছু জানতেও চাই না।